জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি জাওয়াদ মাহমুদ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ শক্তিশালী হবে। এ সময় সবাইকে প্রাণ প্রকৃতির যত্ন এবং গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার্থীরাও করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন ডিসিপ্লিনের খেলা দেখেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পশু পাখি ও পরিবেশের যত্ন সহ দেশের কল্যাণে কাজ করতে স্কুল শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। বলেন, খেলাধুলা ও পড়াশোনা সহ মেধাভিত্তিক সকল খাতে প্রতিভাবান শিশু কিশোরদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, দেশকে সুন্দর করে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। স্কুলের শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করবো যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের গ্রেপ্তার করতে হলে আগে সমন জারি করার বিধান চালু করার আহ্বান জানিয়েছেন পত্রিকার সম্পাদকরা। পাশাপাশি প্রেস কাউন্সিল গঠন এবং বন্ধ হয়ে যাওয়া প্রেস ট্রাস্টকে পুনরায় কার্যকর করার দাবি জানান তারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে। এ সময় সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এডিটর্স কাউন্সিলের ৮ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়, এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি, যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কোনো সাংবাদিকে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মিথ্যা সংবাদ দেওয়ার অভিযোগ হতে পারে, আদালত তার বিরুদ্ধে সমন জারি করবে। সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ, 4 সাবেক আইজিপি সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগপত্রের উপর পরবর্তী শুনানি 16 আগস্ট। 2টি অভিযোগের বিষয়ে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতের সমাবেশ দমন করে দমভক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এই পর্যন্ত 61 জন নিহতের তালিকা পেয়েছে, তবে শনাক্ত করতে পেরেছে 58 জনের পরিচয়। একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার
কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াতের গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির প্রার্থী ঠিক করতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্ত নেবে ইসি। এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতা। জানান, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সে কারণে রাষ্ট্রপতি হওয়ার আগে যে কোনো অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা যাবে বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সোমবার হাইকোর্টের সাংবাদিকদের তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ইসলামী ব্যাংকের মানি ডিফালকেশন, মানি লন্ডারিং একটা স্পেসিফিক কেস হয়েছে যেখানে 24 জনকে আসামি করা হয়েছে। আমার বিবেচনায় এই রাষ্ট্রপতি সাহেবও তৎকালীন দিনের মানি ডিফালকেশন প্রক্রিয়ার অংশীদার। কোনো ক্রিমিনাল অফেন্স কিংবা কোনো লায়াবিলিটি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতির দায়িত্বকালীন অবস্থায় যদি তিনি কার্যভারে যতক্ষণ আছেন এতক্ষণ মামলা করা যেত না, কিন্তু কার্যভার থেকে শেষ পদত্যাগ অথবা তিনি যদি রিটায়ার করেন, উভয় ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করতে আইনগত কোনো বাধা নাই। বর্তমান সরকার জুলাই আন্দোলনে সম্পৃক্তদের অবহেলা করছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা সংসদে বলতে হয়, তা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল জুলাই যোদ্ধারা, কিন্তু বর্তমান সরকার গণভোট অস্বীকার করে আবারও জুলাই ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় দেশের মানুষ। আমরা শুধু ফ্যাসিবাদের সময় ডিপ্রাইভড হয়নি, জুলাইয়ের যুদ্ধ আন্দোলন সংগ্রাম চলাকালে আমাদের উপর ওই সময় শুধু জুলুম চলেনি। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারাও এখন জুলাই যোদ্ধাদেরকে ডিপ্রাইভ করছে। সিভিল সোসাইটি টক শোতে দেশকে যারা ভালোবাসেন তারা যে কথাটা বলছেন, ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। রাজনৈতিক ভুলের কারণে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের 24 স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদকে পরিহার করতে সবার আগে মানসিকতার পরিবর্তন জরুরি। গণতন্ত্রের জন্য বিএনপির 17 বছরের লড়াই জুলাই জনতার মাধ্যমে সফলতা এসেছে বলেও জানান রিজভী। স্মরণ সভায় অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর দেন বক্তারা।
জুলাই গণ অভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সহ অনেকে। বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই তেমনই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এটি কেবল একটি রাজনৈতিক ঘটনার স্মারক নয়, বরং নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক। সংকটের মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স ও মতের মানুষ যে সাহস, সংহতি ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তা প্রমাণ করেছে জাতীয় স্বার্থ যখন মুখ্য হয়ে ওঠে তখন বিভাজনের সীমারেখাও অতিক্রম করা সম্ভব। এই সম্মিলিত চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মূল্যবান উত্তরাধিকার, যা ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার জন্য তাৎপর্যপূর্ণ। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। বাসাবাড়ির পাশাপাশি গ্যাস পাম্পগুলোতেও সংকট বাড়ছে। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এলপিজি সরবরাহ বাড়লে সংকট কেটে যাবে। 1 সপ্তাহ ধরে গ্যাস সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী সহ আশেপাশের অনেক জেলার বাসিন্দা। ফিলিং স্টেশনও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কয়েকটিতে পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিং স্টেশন। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে আগামী শুক্রবার আংশিক গ্যাস সরবরাহ শুরু হবে। পুরো চালু হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। এদিকে বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। দুইবার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা আমার দিন অর্ধেক মারি 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না। 150-200 টাকার গ্যাস পাওয়া যায়। মূলত লাইনে গ্যাস নাই, লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের প্রেশার ভালো নেই। আশা করতেছি আমরা অর্ধেক কিছু এসপিআর এবং কেবল বিদেশ থেকে আসতে হবে, তো এটা পরশু নাগাদ পরশু বুধবার নাগাদ এসে পৌঁছাবে। এটা টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে, ওখানে ফায়ার, একটা বার্নিং হয়েছে এবং এখানে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজির কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ স্বাভাবিক করতে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল আগামী শুক্রবার নাগাদ আংশিক চালু হতে পারে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। তবে টার্মিনালটি পুরোপুরি সচল হতে আরও 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে। এখানে একটু বয়লারের একটু সমস্যা হয়েছিল, কানেকশন আর কিছু না, মেজর কিছু না। ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা আশা করতেছি একটা রেজাল্ট পাবো। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ তথ্য শনাক্ত করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিক, সরকার ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ময়লার টেন্ডার, ফুটপাত দখল ও এলাকায় আধিপত্য নিয়ে রাজধানীর পল্লবীতে যুবদল নেতা ইউসুফ খুন হয়েছে। তবে মূল টার্গেট ছিল ডিস বাবু। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ডিস বাবুকে হত্যার জন্য 25 লাখ টাকা চুক্তিতে 4 জন শুটার ভাড়া করেন সিএনজি হাফিজ। হত্যার পরিকল্পনা অনুযায়ী আগেই পল্লবীতে থাকা ডিস বাবুর অফিস ও ব্যক্তিকে শনাক্ত করে শুটার গ্রুপ। ঘটনার দিন কিলিং মিশনে অংশ নেওয়া একজন জনতার হাতে আটকের পর তদন্তে নামে ডিবি। শুক্রবার রাতে কাফরুলে কয়েকজন অস্ত্রধারীর গুলিতে যুবদল কর্মী সহ 3 জন
গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ইউসুফ মৃত্যু হয়। এ ঘটনায় 4 শুটার সহ 8 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ঘটনায় অংশ নিয়েছে মোট 11 জন। ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সে যে এটার সঙ্গে জড়িত, আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা, হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড। ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংবাদ সম্মেলনে পিবিআই উত্তরের কর্মকর্তা জানান, ভারতীয় এক নাগরিক যোগসাজশে গড়ে ওঠে এই প্রতারণা চক্র। তারা ইউটিউবের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মানুষের মনে প্রথমে আতঙ্ক তৈরি করে, পরে তাদের কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। রহমত আলী কবিরাজ নামের এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পিবিআই। পরে কুমিল্লা থেকে ওহিদ আলম এবং মাহে আলমকে গ্রেপ্তার করে পিবিআই। তাদের দেয়া তথ্য অনুযায়ী নোয়াখালী থেকে মোহাম্মদ হাসান আলী নামের আরেক তান্ত্রিককে পিবিআই গ্রেপ্তার করে। এই ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 2 অভিযুক্ত। তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক। তারা বেদে সম্প্রদায়ের লোক এবং তারা আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত পুলিশের আরও 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া গুলি ও ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, আলমগীর মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী। তার কাছ থেকে 2000 পিস ইয়াবা এবং লাল রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় পুলিশের খোয়া যাওয়া 2টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে বাইজিদ বুস্তামি থানার পৃথক অভিযানে আরও 2 ব্যক্তিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার 2 জন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। তাদের কাছ থেকে ইতালিতে তৈরি একটি অটোমেটিক পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে এসে 2 প্রতারক আটক হয়েছেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ঘটনা ঘটে। আটক 2 জন হলেন চান্দিনা উপজেলার আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার শামসুল হক। নির্বাচন অফিস সূত্র জানায়, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে আসেন। অন্যদিকে শামসুল আলম জাল পরিচয়পত্র ব্যবহার করে সংশোধনের চেষ্টা করেন। সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করলে নির্বাচন অফিস কর্তৃপক্ষ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সুপর্দ করে। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সোমবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, সব প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। সারা দেশে একযোগে এসএসসির ফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। চলতি বছরের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি বোর্ডের অধীনে এবছর পরীক্ষায় অংশ নেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী।
আমাদের ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান হিসাবে আমি ইতিমধ্যে একটা প্রেস ব্রিফ করেছি যে আগামী 10 আগস্ট বাংলাদেশের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় সেক্টর ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব হয়। দুপুরে সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, হাওড় অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করতে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার। সুনামগঞ্জে সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠকে হাওড় অঞ্চলের শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নৌকার ব্যবস্থা, স্থানীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এবং শিক্ষা সেবার মানোন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও, টিও, ডিপিও সকলের সাথে, এবং সেখানেও আমরা তাদেরকে জানিয়েছি যে কি কি সলিউশন আনলে আমরা এখানকার স্কুল, মনে করেন হাওড় এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার, মানে অ্যাকচুয়ালি বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে কি হবে, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে বাড়াইতে অন্য সময় দেয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসি কাজ করা শুরু করব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে 5 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মনির হোসেন আখাউড়া উপজেলার রানীখার গ্রামের সৈয়দ ইমদাদুল বাড়ি গাউসিয়া আলিম মাদ্রাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দেয়। পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও 2 শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির। কক্সবাজারে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 2 বোনসহ 3 জন নিহত হয়েছে। আহত হয় আরও 3 জন। রামু উপজেলার স্কুল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে পারিবারিক একটি মামলার শুনানি শেষে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন 2 বোন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। পুলিশ জানায়, অটোরিকশাটাতে চালক সহ 6 আরোহী ছিল। ঘটনাস্থলে নিহত হয় 1 জন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 2 জন। আহত অপর 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 14 রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার গভীর রাতে ভারতীয় সীমান্ত সংলগ্ন সিংহপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে 2টি বিদেশি ও 2টি দেশীয় পিস্তল, 14 রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম নিয়ে টহল দল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় 8 থেকে 10 মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নতুন উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথমবারের মতো চালু করা হয়েছে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার। দুপুরে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে 59 বিজিবির ব্যবস্থাপনায় এই স্কিল সেন্টারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী। রাজশাহী সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার 25 জন বেকার যুবককে 4 সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামতের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই স্কিল সেন্টারে গবাদি পশু পালন, কৃষিভিত্তিক আয়বর্ধক কার্যক্রম সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণও চালু করা হবে। পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সুফিউল্লাহ এই তথ্য দেন। এ সময় তিনি জানান, 10 জুলাই রাতে সদর উপজেলার চর কেশবপুর এলাকায় বিআইডব্লিউটিসির সেচ প্রকল্পের একটি 10 কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এই ঘটনায় মামলার পর জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রান্সফরমার কেটে খুলতে ব্যবহৃত হ্যাকসো, প্লাস, রেঞ্জ, গ্যাস কাটার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। বিকেলে কসবা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের দল থেকে অপসারণের দাবি করে বিক্ষুব্ধরা। পরে কসবা উপজেলা সদরের করাইতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এতে দলটির অঙ্গ সংগঠনের নেতারাও অংশ নেয়। মিছিলে জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সহ সভাপতি ইকলিল আজম ছিলেন। ঘটনার তদন্তে করে সুষ্ঠু বিচার দাবি করে বিক্ষুব্ধরা। সুনামগঞ্জে সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে 8 মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে গুচ্ছগ্রাম এলাকার একটি ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে শিশুটির মা সাবিকুন নাহার তাকে বাবার সঙ্গে ঘুমন্ত অবস্থায় রেখে শ্বশুর বাড়িতে যান। পরে ঘুম থেকে উঠে শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাবা সাব্বির হোসেন। এক পর্যায়ে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় নাই মিয়া। সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় এক চিকিৎসকের হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। পরে অভিযুক্ত ডক্টর নাগেন্দ্র পুলিশের হাতে গ্রেপ্তার হলেও আদালতে জামিন পান। পুলিশ জানায়, বেঙ্গালুর বেত্তাদাসাপুরা এলাকায় বসবাসকারী 23 বছর বয়সী নাসরিন বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলাল এই হামলার শিকার হন। দম্পতির অভিযোগ, রাস্তায় চিকিৎসক নাগেন্দ্র হুট করেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বাংলাদেশি ভারতীয়তা নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা করে বসেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসককে হেফাজতে নেয়। পরে ডক্টর নাগেন্দ্র আদালতে জামিন পান। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে AK-47 রাইফেল দিয়ে গুলি করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক পুলিশ সদস্যকে। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় বিহার রাজ্যে বিক্ষোভ দমনে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে অ্যাসল্ট রাইফেল দিয়ে অন্তত 3টি ফাঁকা গুলি করেন এক
পুলিশ সদস্য। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে বিহার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। গোয়েন্দা ইউনিটের একজন কনস্টেবল এই রাইফেল দেওয়া হয়েছিল। এই ইউনিটের দায়িত্বে মূলত ভয়ঙ্কর দুর্ধর্ষ অপরাধীদের বিরুদ্ধে কাজ করা। জেনজিদের বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও 4 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে সিয়াটল সেন্টারে আয়োজিত ফুড ফেস্টিভ্যাল উৎসবের সময় অতর্কিত গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। এ সময় দিকবিদিক ছোটাছুটি শুরু করেন উপস্থিত মানুষ। পরে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে সিয়াটল পুলিশ। এছাড়াও বন্দুক হামলার ঘটনায় জড়িত আরও একজনের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। সিয়াটল সেন্টারে প্রতিবছর বাইট অফ সিয়াটল নামে জমজমাট খাবারের উৎসব আয়োজন করা হয়, যেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। ইরানকে সতর্কবার্তা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান যদি সরাসরি বা প্রক্সি গ্রুপের মাধ্যমে ইসরায়েলে হামলার পরিকল্পনা করলে তার পরিণতি হবে ভয়াবহ। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল, যুদ্ধ পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্রের সমর্থনকারী যে কোনো দেশের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে ইরান। আইআরজিসির মুখপাত্র অভিযোগ করেন, মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীকে টিকিয়ে রাখতে এবং নিজেদের কৌশলগত উদ্দেশ্য সাধনের জন্য ইসরায়েল ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের মনে রাখা উচিত, এমন কর্মকাণ্ডের জন্য ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে তারা। ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। এদিকে যুক্তরাষ্ট্র সফর ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তীব্র সমালোচনা ও গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এই কথা জানান নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরলে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাভোগ করেছিলেন তিনি। ট্রাম্পের ক্ষমা ঘোষণার 8 মাস পর দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে তার পরিবারের সদস্যরা। রানওয়েতে নেমেই হাঁটু গেড়ে প্রার্থনা করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিল তার শত শত সমর্থক। এদিকে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে আগামী 3রা আগস্ট দেশটির আদালতে হাজির হতে হবে তাকে। 2014 থেকে 2022 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেসার নাহিদ রানার ইনজুরিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর দায় না দিয়ে পুরো বিষয়টাকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন হাবিবুল বাশার। আমাদের একদম শেষ মুহূর্তে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে। কোনোভাবে মানে অ্যাটলিস্ট কেউ 2টি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেইন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। স্পোর্টসে যেটা হয় সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না। আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। সো ইনজুরি কনসার্ন তো থাকে, ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই। সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়া ভালো খেলতে পারবো। কোচ ইস্যুতে জটিল সময় পার করছে ইতালিয়ান ফুটবল। এরই মাঝে ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার হুমকি দিয়েছেন সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনি। দিন দুয়েক আগেই নিজেদের কোচ হিসেবে সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরিলোর নাম প্রস্তাব করেছিল ইতালি।
টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নিজেই ছিলেন প্রস্তাবক। তবে রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তির কারণে আপাতত পিরলোকে পাচ্ছে না ইতালি। এর বিকল্প হিসাবে 2021 সালের ইউরোজয়ী কোচ রবার্তো মানচিনিকে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। তবে এফআইজিসির এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মালদিনি। আন্দ্রে পিরলোকে কোচের পদে আনা না হলে নিজের পদও ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলার প্রতি আগ্রহ দেখিয়েছিল ইতালি, তবে তারাও ফিরিয়ে দেন এই প্রস্তাব। ফুটবল মাঠে ইতিহাস গড়ার পর এবার অভিনয় জগতেও নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা পর্তুগিজ মহাতারকা এবার যুক্ত হয়েছেন টেলিভিশন ড্রামা সিরিজ ডে ওয়ান্স-এ। ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিত এই সিরিজে তিনি থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে। শুধু তাই নয়, ক্যামেরার সামনেও থাকবে রোনালদোর বিশেষ উপস্থিতি। একই প্রকল্পে তার সঙ্গে কাজ করছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি ওরি। সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি কিংসম্যান চলচ্চিত্র সিরিজের নির্মাতা। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ইউআর মার্ভ স্টুডিওস। ডে ওয়ান্স-এ ফুটবলের চাকচিক্যের আড়ালের বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং ক্লাব সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। ইতিমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে শুরু হয়েছে শুটিং। সিরিজটির মূল চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডাল্টনের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডেমিয়ান লুইস। বিশ্বকাপের পরও বেলজিয়ামের জার্সিতে খেলতে চান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে নতুন কোচ মার্ক ফন বোমেলের সঙ্গে আলোচনার উপর। নেশনস লিগে আপাতত বিশ্রাম নিতে চান তিনি। নতুন কোচ সম্পর্কে কোর্তোয়া বলেন, ফন বোমেল শীর্ষ পর্যায়ের অভিজ্ঞ একজন কোচ এবং খেলোয়াড়দের কাছ থেকে তিনি যথেষ্ট সম্মান পাবেন। এছাড়া স্পেনের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষোভ নেই বলে জানান কোর্তোয়া। তার ভাষায়, দলের স্বার্থই সবসময় ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বড়। নতুন মৌসুমের প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন। G7 সম্মেলনের সময় হেলিকপ্টার ওঠানামায় মাঠের ঘাস নষ্ট হয়ে যাওয়ায় ফ্রান্সে নির্ধারিত প্রাক মৌসুম ক্যাম্প বাতিল করেছে ক্লাবটি। 23 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এভিয়ান লে বাই রয়্যাল রিসোর্টে অনুশীলনের পরিকল্পনা ছিল ব্রাইটনের। তবে ট্রাম্প, কিয়ার স্টারমার, এমানুয়েল ম্যাক্রো সহ G7 নেতাদের বহনকারী হেলিকপ্টারের বারবার অবতরণ ও উড্ডয়নে মাঠের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার অনুশীলনের উপযোগী থাকেনি। মাঠ পরিদর্শনে গিয়ে ব্রাইটনের কর্মকর্তাও অসন্তোষ প্রকাশ করেন। ফলে বাতিল হয় পুরো ক্যাম্প। সঙ্গে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব এনএসির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচও। বিকল্প হিসেবে নিজেদের ল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাইটন। এরপর অস্ট্রিয়ায় নতুন ক্যাম্প করে স্ট্রাসবুর্গ, রোমা ও বোলোনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই নতুন মৌসুমের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে দলটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।